বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে জামায়াত আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করবে বিএনপির মহাসচিব। জ্বালানি সংকটে দীর্ঘ হচ্ছে তেলের লাইন, বিদ্যুৎ সংকটে নাজেহাল গ্রামাঞ্চল, গ্রামে হাঁসফাঁস মানুষ। মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে পোপ। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনের সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ সংবাদগুলো নিয়ে সাথে আছে আমি সাজিদুল সজীব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি। শুক্রবার সকালে জামায়াত ইসলামের জেলা আমির সম্মেলনে তিনি এই কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার মৃত্যু ঘটেছে। জামায়াত আমির দাবি করে বলেন, জাতীয় নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে গত নির্বাচনে কিভাবে কারচুপি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম দেশের মানুষকে বিভ্রান্ত করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এসব বিষয়ে সবাইকে চিন্তার পরামর্শ দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর 100 ফিটে জেসিআই কার্নিভালে অংশ নিয়ে কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, পলিটিক্সের অনেক কচকচানি থাকবে। পার্লামেন্টের কথা শুনলে আপনাদের অনেক ভালো লাগবে, অনেকে ভালো লাগবে না। রাস্তায় বিভিন্ন বক্তৃতা শুনলে আপনাদের মনে হবে যে এটা আবার কি হলো, যা আমরা আশা করিনি। টেলিভিশনের টক শো আপনাদেরকে বিভ্রান্ত করবে, আরো বেশি বিভ্রান্ত করবে আপনাদের সোশ্যাল মিডিয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। আজ শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার শুরু হয়। প্রথম দিন বেলা 3টা থেকে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। 18 এপ্রিল একই সময়ে অর্থাৎ বেলা 3টা থেকে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। দেশে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনা সংঘাতের প্রভাব পড়েছে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। ফলে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তৈরি হয়েছে অস্বাভাবিক দীর্ঘ সারি, যেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে প্রাইভেট কার ও বাইক চালকদের। ভোগান্তির মাত্রাও চরমে পৌঁছেছে। সত্যিই কি বাংলাদেশে জ্বালানি তেলের মজুত নেমে এসেছে সংকটজনক পর্যায়ে? পহেলা বৈশাখ ঘিরে ছড়িয়ে পড়ে এমন খবর, দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড নাকি বন্ধ হওয়ার মুখে, আর হাতে আছে মাত্র কয়েক দিনের তেলের রিজার্ভ। মধ্যপ্রাচ্যের উত্তেজনা, ক্রুড অয়েল আমদানিতে বিঘ্ন আর সরবরাহ সংখ্যা সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে জনমনে। বিস্তারিত নাবিদ হাসানের প্রতিবেদনে। সত্যি কি আর মাত্র 4 দিনের তেলের রিজার্ভ আছে বাংলাদেশে? অপরিশোধিত তেলের সংকটে দেশের একমাত্র রাষ্ট্র পরিচালিত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে কিছু সংবাদ আসে পহেলা বৈশাখে। প্রথমেই বলে রাখা ভালো যে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বা ইআরএল এর কাজ হচ্ছে ক্রুড অয়েল কিংবা অপরিশোধিত তেল পরিশোধন করা। ইআরএল এর পরিশোধন কার্যক্রম 13 এপ্রিল সোমবার বিকেলের পর বন্ধের পর্যায়ে। এমনই একটা তথ্য আসে কিছু সূত্র থেকে যে রিফাইনারি সারা দেশকে সচল রাখার জ্বালানি যোগায়, সেখানে এখন ক্রুড অয়েলের মজুদ শূন্যের কোঠায়। আর এই সংকটের প্রভাব সরাসরি পড়তে পারে বাংলাদেশের বিদ্যুৎ, সড়কের যানবাহন এবং উৎপাদনে। কিন্তু কেন এই ক্রুড অয়েলের সংকট সেটা কি জানেন? মূলত ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবেই অপরিশোধিত তেল বাংলাদেশে আসতে পারছে না। ইস্টার্ন রিফাইনারি মূলত সৌদি আরবের এরাবিয়ান লাইট আর আরব আমিরাতের মারবান ক্রুড পরিশোধন করে। গত মাসে 2টি বড় জাহাজ আসার কথা থাকলেও যুদ্ধের কারণে সেগুলো মাঝ পথে আটকে গেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান জানিয়েছেন, মজুদ এতটাই নিচে নেমেছে যে ট্যাঙ্কের তলানিতে পড়ে থাকা তেল দিয়ে কোনো মতে উৎপাদন সচল রাখা হয়েছে। সোজা কথায় রিফাইনারি এখন লাইভ সাপোর্টে চলছে। গত 28 ফেব্রুয়ারি যখন ইরানে হামলা শুরু হয় তখন থেকেই পারস্য উপসাগর অস্থির হয়ে আছে। বাংলাদেশের জন্য তেল নিয়ে আসা জাহাজ নার্ডিক পুল্ক 3রা মার্চ তেল বোঝাই করেও সৌদি আরবের বন্দরে ফিরে যেতে বাধ্য হয়, কারণ হরমুজ প্রণালী এখন একটি মরণ ফাঁদ। 4 এপ্রিল যুদ্ধবিরতি হলেও এই পথ এখনো নিরাপদ নয়। এমনকি বিকল্প দেশ মালয়েশিয়া থেকে তেল আনার চেষ্টা করা হলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা এখনো সফল হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, ইস্টার্ন রিফাইনারি যদি বন্ধ হয়ে যায় তবে কি দেশ অচল হয়ে পড়বে? পরিসংখ্যান বলছে বাংলাদেশের তেলের প্রায় 24% আসে এই রিফাইনারি থেকে। ডিজেল আমদানির উপর নির্ভর করায় বড় সংকট হয়তো তাৎক্ষণিকভাবে হবে না, কিন্তু পেট্রোল আর অকটেনের একটি বিশাল অংশ এই শোধনাগার থেকেই আসে। বিকল্প পথ হিসেবে সৌদি আরবের ইয়ানবু বন্দর ব্যবহারের চিন্তা করা হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে প্রতি ব্যারেলে $0.25 বাড়তি খরচ হবে। আর এই বাড়তি খরচের বোঝা দিন শেষে
সাধারণ মানুষের উপরে আসবে বলে নতুন সরকার এই পন্থা এখনই অবলম্বন করতে চাচ্ছে না। জ্বালানি সংকটের কারণে লোডশেডিং ও পরিবহন ধর্মঘট দেশের মানুষের জীবনকে বিষিয়ে তুলবে যদি সরকার এই কঠিন পরিস্থিতি সামাল দিতে না পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইস্টার্ন রিফাইনারির মতো বিশাল স্থাপনা যদি তেলের অভাবে একবার পুরোপুরি বন্ধ বা শাটডাউন হয়ে যায়, তবে তা পুনরায় চালু করা অত্যন্ত জটিল আর সময় সাপেক্ষ। দীর্ঘদিনের পুরনো এই প্লান্টের যন্ত্রাংশগুলো বিরতিহীনভাবে চলার জন্য ডিজাইন করা হয়েছে। তবে আশার ব্যাপার হচ্ছে যে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানিয়েছেন, পরিশোধিত তেল নিয়ে কয়েকটি জাহাজ ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে। পেট্রোগ্যাস ইন্টারন্যাশনালের সাথে ডিজেল আমদানির নতুন চুক্তি হয়েছে। বৈদেশিক মুদ্রা বা ডলার সংকটের পরও সরকার জনগণের সুবিধার্থে এই ধরনের সিদ্ধান্ত নিতে পিছপা হয়নি। তাছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বলছে, ইআরএল বন্ধ হয়নি। ক্রুড অয়েলের স্বল্পতার কারণে লো ফিডে ইআরএল চালু থাকলেও তেল সরবরাহে এই ব্যাপারটা বিরূপ প্রভাব কোনোভাবেই ফেলবে না। নিয়মিত আমদানির পাশাপাশি বিকল্প উৎস থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানির উদ্যোগও নিয়েছে সরকার। নাভিদ হাসান, সোনালী নিউজ। দেশ জুড়ে তীব্র গরমের মধ্যে হঠাৎ বেড়েছে লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ তুলনামূলক স্বাভাবিক থাকলেও গ্রামের মানুষ ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। এতে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে। কোথাও কোথাও 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। তীব্র গরমে ঘরে থাকা দুঃসহ হয়ে উঠছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য পরিস্থিতি আরো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অনেকেই বাধ্য হয়ে খোলা আকাশের নিচে বা উঠানে রাত কাটাচ্ছেন। গ্রামাঞ্চলের বাসিন্দারা অভিযোগ করেন, শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে গিয়ে গ্রামগুলোতে ইচ্ছে করে বেশি লোডশেডিং করা হচ্ছে। এর ফলে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। বিদ্যুৎ না থাকায় নলকূপ চালানো, সেচ কার্যক্রম, ক্ষুদ্র ব্যবসা ও দৈনন্দিন কাজকর্মেও ব্যাঘাত ঘটছে। আজ 17 এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনবদ্য দিন। 71-এর এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়। মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। একই বছরের 10 এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠন হয়। সেই সরকারের নেতৃত্বে 9 মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে 1971 সালের 16 ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এদিন গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠার ঘোষণাপত্রে 26 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাকে সমর্থন ও অনুমোদন করা হয়। সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরো দৃঢ় করতে মহানগর পরিবার দিবস 2026 পালন করেছে মহানগর সর্বজনীন পূজা কমিটি। শুক্রবার সকালে ঢাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে এই আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। এছাড়াও ঢাকা 7 আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ হামিদুর রহমান অংশ নেন। প্রচন্ড তাপদাহে যখন হাঁসফাঁস করছে জনজীবন, বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এ বাড়ছে দুর্ভোগ, ঠিক তখনই স্বস্তির হাওয়া নিয়ে হাজির এক পুরনো ঐতিহ্য। ফরিদপুরের বোয়ালিয়ামারীর ছোট্ট জয়নগর গ্রাম এখন যেন কর্মচাঞ্চল্যে ভরপুর। তালের পাতা আর বাঁশে তৈরি হচ্ছে শত শত হাত পাখা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই শিল্পই গরমে এনে দিচ্ছে প্রশান্তি আর জীবিকার আলো জ্বালাচ্ছে গ্রামের শতাধিক পরিবারের ঘরে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। তীব্র গরমে যখন জনজীবন অতিষ্ঠ, তখনই যেন প্রাণ ফিরে পায় ফরিদপুরের একটি ছোট্ট গ্রাম। এখন এখানে চলছে হাত পাখা তৈরির ব্যস্ততা। দিন রাত এক করে কাজ করছেন কারিগররা। ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার জয়নগর গ্রামে ঢুকলেই চোখে পড়ে এমন ব্যস্ত দৃশ্য। কেউ তালের পাতা কাটছেন, কেউ বাঁশ চিরে কাঠামো বানাচ্ছেন, আবার কেউ সুতা প্রস্তুত করছেন। প্রচন্ড গরমের কারণে বেড়েছে তালের হাত পাখার চাহিদা। ফলে গ্রামের শতাধিক পরিবার এখন পাখা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। কারিগররা জানান, পাখা তৈরির প্রধান কাঁচামাল তালের পাতা ও ডাটা সংগ্রহ করা হয় বিভিন্ন এলাকা থেকে। নির্দিষ্ট প্রক্রিয়ায় কেটে, শুকিয়ে, ভিজিয়ে ও রং করে তৈরি হয় এই হাত পাখা। এই পাখা আমাদের বাপ দাদার ঐতিহ্য। গরমে চাহিদা বাড়লে আমাদের আয়ও কিছুটা বাড়ে। আমি কাজ করতেছি 30-40 বছর হয়ে গেছে। 30-40 বছর কাজ করতেছি। আগে পাতা পাওয়া যায়, এখন পাতা পাওয়া যায় না।
পাতা কিনতে হয়, গাছে গুছে ওঠে। আমাদের মতো বুড়ো মানুষ আনা চলে না। আর যারা জোন জানা আছে তারা করতেছে, আমাকে আর কিছুদিন পর ছাড়ান দেয় নাকি। হ্যাঁ, পাখার দাম আছে মোটামুটি ভালোই, কিন্তু তৈরি করা যাচ্ছে না, পাতা পাওয়া যাচ্ছে না। পাখার ব্যবসা ফুলভাবে 2 মাস চলে। ফুলভাবে 2 মাস আর 4 মাস থাকে আপনার ওই মানে খুব নরমে, মানে ওই সময় দামে কম থাকে। হ্যাঁ, ওই পাতা কিনতে মনে করেন 1000-1200 টাকা পাওয়া। এরপর সব কিছু দিয়ে এটি এখন পাখার পিছনে আপনার 15 টাকা 16 টাকা পড়ে যায়। ওই বিক্রি হয় মনে করেন যে 25, 30, 40। শত বছরের ঐতিহ্য ধরে রেখে এই পেশায় টিকে আছেন গ্রামের অসংখ্য নারী পুরুষ। তাদের হাতে তৈরি এই পাখা এনে দিচ্ছে স্বস্তির হাওয়া। সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রাফিউল আলম বলেন, সাতৈর ইউনিয়নের 7 নং ওয়ার্ডে পাখা গ্রাম নামে ছোট্ট একটা গ্রাম আছে, যারা তালপাতার পাখা তৈরি করে জীবিকা নির্বাহ করে। এই পেশা গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে, কিন্তু আজ এই পেশার মানুষ নানা সমস্যায় জর্জরিত। আমি চাই সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই ঐতিহ্যবাহী পেশাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হোক। 2 নং সাতর ইউনিয়নের 7 নং ওয়ার্ডের খর্দ ক্যাশাইলে পাখা গ্রাম নামে একটা গ্রাম আছে, ছোট্ট একটা গ্রাম আছে, যেখানে অধিকাংশ মানুষেরই তার কর্মজীবী হলো তিনি তাল গাছ থেকে তালের পাতাকে সংগ্রহ করে পরবর্তী সেটা পাখা হিসেবে তিনি তৈরি করেন, এবং যেটা আপনার অতিষ্ঠ গরমে মানুষ যখন দিশেহারা হয়ে যান, যখন বিদ্যুতের ফ্যান এবং এসি সহ সমস্ত কিছু যখন অকেজো হয়ে পড়ে, তখন মানুষের একমাত্র ওই অবলম্বন হয় তখন সেই হাত পাখা। বোয়ালমারী উপজেলার নির্বাহী অফিসার এস.এম. রকিবুল হাসান বলেন, সাতৈর ইউনিয়নের অনেকেই হাত পাখা তৈরি করে জীবিকা নির্বাহ করে। ইতিমধ্যে আমরা গত অর্থ বছরের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম, ভবিষ্যতেও করব। তাছাড়া যদি কারো লোনের প্রয়োজন হয় তাহলে আমরা সেটারও ব্যবস্থা করব। সাতর ইউনিয়নের জয়নগর গ্রামে কিছু মানুষ আছেন যারা হাত পাখা তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করেন। ইতিমধ্যে আমরা গত অর্থ বছরে তাদের জন্য একটা প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলাম, এবং এই অর্থ বছরেও আমি আশা করি যেহেতু গ্রীষ্মকাল সামনে সমাগত, আমরা তাদের একটি প্রশিক্ষণের ব্যবস্থা করব, এবং প্রয়োজনে যদি তাদের কারো লোনের প্রয়োজন হয় আমরা সরকারের পক্ষ থেকে ঋণ লোনের জন্য তারা যেন সহজে লোন পান সেই ব্যবস্থা গ্রহণের জন্য আমরা চেষ্টা করব। প্রচন্ড গরমে যখন বিদ্যুৎ সংকট বাড়ছে, তখন এই ঐতিহ্যবাহী হাত পাখাই হয়ে উঠছে মানুষের একমাত্র ভরসা। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ। প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন উদ্ভাবন, আর সেই ধারায় পিছিয়ে নেই বাংলাদেশের তরুণরাও। কুড়িগ্রামের ফুলবাড়ির এক শিক্ষার্থীর হাত ধরে তৈরি হয়েছে ড্রাইভারবিহীন এআই স্মার্ট রোবট কার। পাওনা টাকা নিয়ে বিরোধ আর তার জোরে এক বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। নড়াইল সদর উপজেলার রুখালী গ্রামে ঋণের টাকা না পেয়ে ক্ষুব্ধ একদল ব্যক্তি নাকি খুলে নিয়ে গেছে ঘরের চালা, খুঁটি ও আসবাবপত্র। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, আর ভুক্তভোগী পরিবার বলছে এটি শুধু টাকা নয়, তাদের বসত ভিটাই কেড়ে নেওয়ার চেষ্টা। অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত পক্ষ, আর পুলিশ বলছে অভিযোগ পেলে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ছিটিয়ে আনন্দ উল্লাস। পটুয়াখালীর কুয়াকাটায় আবার ফিরে এসেছে শতবর্ষী ঐতিহ্যের রঙিন আয়োজন রাখাইন সম্প্রদায়ের সাংঘ্রাই জলকেলি উৎসব। নতুন বছরকে স্বাগত জানাতে পানি ছিটিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তরুণ তরুণীরা, আর সেই আনন্দে সামিল হন দেশ বিদেশ থেকে আসা পর্যটকরাও। 3 দিনব্যাপী এই উৎসব ঘিরে পুরো এলাকা যেন এক প্রাণের মেলায় পরিণত হয়েছে। এবারে থাকছে আন্তর্জাতিক খবর। মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে ক্ষমতা কুক্ষিগত হওয়ায় যুদ্ধের মাধ্যমে বিশ্ব ধ্বংসের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। যুদ্ধের পেছনে বিলিয়ন ডলার ব্যয়কারী নেতাদের সমালোচনা করে তিনি পথ পরিবর্তনের আহ্বান জানান এবং নিজ স্বার্থে ধর্মীয় ভাষা ব্যবহারের নিন্দা করেন। বৃহস্পতিবার ক্যামেরুনে দেওয়া এক বক্তব্যে তিনি এ নিন্দা জানান। যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরতে ধর্মীয় ভাষার অপব্যবহারের কড়া সমালোচনা করেন পোপ। তিনি যুদ্ধের পেছনে বিলিয়ন ডলার ব্যয় করা নেতাদের তীব্র সমালোচনা করে বলেছেন বিশ্ব মুষ্টিমেয় স্বৈরশাসকের হাতে ধ্বংসের মুখে পড়েছে। ভিসা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যারা আমাদের গোলার্ধের দেশগুলোর মধ্যে থেকে আমাদের শত্রুদের সমর্থন করবে এবং এই অঞ্চল আমেরিকার স্বার্থকে দুর্বল করতে সহায়তা করবে তাদের ভিসা সীমিত করা হবে। বৃহস্পতিবার আল জাজিরায় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইতোমধ্যে 26 জনের ভিসা এ নীতির অংশ হিসেবে বাতিল করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর প্রচেষ্টার মাধ্যমে এ তথ্য সামনে এসেছে। এই পদক্ষেপকে তিনি ডনরো ডক্ট্রিন নামে উল্লেখ করেছেন। এটি 19 শতকের মনরো ডক্ট্রিনের আধুনিক রূপ। দর্শক, এবারে থাকছে খেলার সংবাদ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ। এই ম্যাচে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে মাঠে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শুক্রবার সকাল 11টায় ম্যাচ শুরু হওয়ার প্রায় 1 ঘন্টা পর স্টেডিয়ামে পৌঁছান তিনি। এর আগে গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও তাকে গ্যালারিতে দেখা গিয়েছিল। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম দিনে খেলা উপভোগ করতে মিরপুর স্টেডিয়ামে উপস্থিত হন জাইমা রহমান। আগেরবার প্রেসিডেন্ট বক্সে বসে খেলা উপভোগ করলেও এবার তিনি অবস্থান নিয়েছেন প্রেস বক্সের বিপরীত পাশে থাকা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের কর্পোরেট বক্সে। দর্শক, এ পর্যায়ে থাকছে বিনোদনের সংবাদ। তামান্না ভাটিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় সাবান প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কয়েক মাস আগে তিনি 6.2 কোটি রুপির চুক্তিতে যুক্ত হন। তবে বিজ্ঞাপন ঘিরে স্থানীয়ভাবে আপত্তি উঠায় শেষ পর্যন্ত সংস্থাটি তাদের প্রচারণা থেকে তামান্নার ছবি সরিয়ে দিতে বাধ্য হয়। এরপর অভিনেত্রী অভিযোগ করেন, পুরনো চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তার অনুমতি ছাড়া প্রতিষ্ঠানটি তাদের পণ্যের মোড়কে তার ছবি ব্যবহার করে যাচ্ছে। এই ঘটনায় নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে দাবি করে তিনি 1 কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আদালতে দ্বারস্থ হন। তবে মাদ্রাজ হাইকোর্ট অভিনেত্রীর আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের মতে ক্ষতিপূরণ দাবির পক্ষে তামান্না যে নথিপত্র জমা দিয়েছে তা যথেষ্ট গ্রহণযোগ্য ও যুক্তিসঙ্গত নয়। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।